শুরুতেই দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। সিরিজের প্রথম টেস্টে শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগাররা চট্টগ্রামে খুঁজছে আলোর রেখা। স্কোয়াডে যুক্ত হলেন খালেদ শহীদুল। বাংলাদেশ পাকিস্তান টেস্ট নিয়ে আগ্রহ নেই চট্টগ্রামবাসীর, ফাঁকা টিকিট কাউন্টার। ম্যাচ শুরুর ভুল সময় দেয়া নিয়ে হতাশা। আন্তর্জাতিক সার্কিটে সাফল্য ফেরাতেই জাতীয় দলে আসছে নানা পরিবর্তন, বললেন নির্বাচক হাবিবুল বাশার। ঘরোয়া ক্রিকেটে খেলার পর্যবেক্ষণে থাকবেন বোর্ড কর্তারাও। শুরুতেই বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গ। টি-20তে টানা ব্যর্থতার পর এবার টাইগারদের সামনে মিশন টেস্ট ক্রিকেট। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিনিয়ররা না থাকায় দল নিয়ে দুশ্চিন্তায় স্বাগতিক অধিনায়ক মুমিনুল হক। অন্যদিকে সাকিব তামিমরা না থাকলেও হোম কন্ডিশনে বাংলাদেশকে সমীহ করছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। চট্টগ্রাম থেকে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় মাকসুম আলম খানের রিপোর্ট। রাসেল ডোমিঙ্গো নয়, মুমিনুল হক সাফল্যের মন্ত্র শিখতে চাইলেন খালেদ মাহমুদ সুজনের কাছ থেকে। ক্যাপ্টেন, টিম ডিরেক্টর, হেড কোচের ত্রিমুখী বৈঠক তাই জমল না। ব্যাটে বলে জমছে না দলের পারফরম্যান্সও। সবশেষ 8 আন্তর্জাতিক ম্যাচে হেরেছে দল। দীর্ঘ সময় বিরতির পর শুরু হতে যাওয়া টেস্টের জন্য কতটুকুই বা প্রস্তুতি আছে। সাকিব তামিম রিয়াদবিহীন দল নিয়ে এমনিতেই মহাচাপে মুশফিক মুমিনুলরা, যে চাপ আরও বাড়িয়ে দেয় নানা মহলের নানা কথা। মানুষের মুখ বন্ধ করতে পারবেন না, আমার কাছে মনে হয় আপনি নিজের কানটা বন্ধ করতে পারবেন, যেটা আমি বিশ্বাস করি। আর সিনিয়র প্লেয়ার না থাকলে অবশ্যই আমার জুনিয়র ক্যাপ্টেন হিসেবে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই হিসেবে চিন্তা করলে আমি অবশ্যই এখন ওই জায়গায় পড়ে থাকলে হবে না, কিন্তু জিনিসটা হলো চলমান প্রক্রিয়া। কেউ সবসময় হয়তো কারো পাবো না, এভাবে চলতে থাকবে। কিন্তু এটা নিয়ে হতাশার হওয়া বা এটা নিয়ে পড়ে থাকলো না, কিন্তু যারা আছে ওগুলো নিয়ে আমার এদের নিয়ে আগাইতে হবে। টিম বাংলাদেশ নিয়ে রয়েছে ধোঁয়াশা। এনসিএল এ ফর্মে থাকা অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ব্যাটার মাহমুদুল হাসান জয়ের অভিষেকের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। স্বাগতিকরা বোলিং আক্রমণ সাজাতে পারে 2 পেসার ও 3 স্পিনার নিয়ে। পাকিস্তান দল স্থিতিশীল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটের চরিত্র অনুমান করে 12 সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে তারা। আমার মনে হয় চিরচেনা উইকেটই পাবো। এখানে স্পিন সহায়কী উইকেট থাকে। শুরুতে পেসাররাও কিছুটা সুবিধা পায়। সিনিয়র হোক কিংবা জুনিয়র, বাংলাদেশের ক্রিকেটাররা তাদের মাটিতেই খেলবে। ওরা ওদের কন্ডিশনটা চেনে, ওদের হারানোটা কঠিন হবে। তবে উইকেট নিয়ে ভিন্ন ভাবনা মুমিনুলের। এই ভেন্যুর সফলতম ব্যাটারের মতে উইকেটটা ব্যাটিং সহায়ক। পাকিস্তানের বিপক্ষে 11 টেস্টে একবারও জিততে পারেনি বাংলাদেশ। বাবর আজমের এই দলটাও খুবই শক্তিশালী। অন্যদিকে হুট করে একটা শূন্যতা ভর করেছে টাইগার স্কোয়াডে। একাদশে ভারসাম্য আনতেই হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। মাঠ এবং মাঠের বাইরের সব সমীকরণ মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শুভ সূচনা করতে পারবে তো বাংলাদেশ? চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে খুব একটা আগ্রহ দেখা যায়নি চট্টগ্রামবাসীর। এমনিতে টেস্ট ম্যাচ, তার ওপর বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স আশাব্যঞ্জক নয়, তাই টিকিট বুথেও ছিল না ভিড়। এদিকে স্টেডিয়ামের বেহাল দশা নিয়েও চরম হতাশ স্থানীয়রা, যা আরও বেড়ে যায় টিকিটে ম্যাচ শুরুর ভুল সময় দেয়। সকাল 10টার পরিবর্তে টিকিটের গায়ে লেখা রাত 10টা। চট্টগ্রাম থেকে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় মাকসুম আলম খানের আরও একটি রিপোর্ট। প্রায় 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, কিন্তু এ কেমন ভেন্যু ব্যবস্থাপনা। গ্যালারিতে ঢুকতেই চোখে পড়ে সারি সারি ভাঙা চেয়ার। কোথাও কোথাও চেয়ারই নেই। রংহীন গ্যালারিতে প্রাণের ছোঁয়া লাগবে কিভাবে? এরকম প্রত্যাশা করি না। মানে আমরা চাই আরও স্টেডিয়ামটা একটু উন্নত হোক, মানে যাতায়াত ব্যবস্থা আরও সুন্দর হোক, সবাই পরিবেশটা আর একটু ভালো হোক, এটাই আমরা কামনা করতেছি আর কি। আপনার খেলাধুলা বন্ধ ছিল, সেই কারণে এটা চেয়ারটার মানে একটু সমস্যা।
তাই এগুলা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো যাতে তাড়াতাড়ি দ্রুত মানে ব্যবস্থা করে মানে সুন্দর করে স্টেডিয়ামটাকে আগের মতো করে একটা পরিবেশ সৃষ্টি করে দেয়, তার জন্য মানে আমি অনুরোধ জানাচ্ছি আর কি বিনীতভাবে ওনাদের কাছে। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই দর্শক ফিরিয়েছে বিসিবি। ঢাকায় টি-20 সিরিজের পর চট্টগ্রাম টেস্টেও 50% দর্শক প্রবেশের অনুমতি দেয়া হয়েছে, কিন্তু কোথায় সে দর্শক? ম্যাচের আগের দিন টিকিট বুথ পড়ে রইল শূন্যই। টিকিট নেওয়ার জন্য ভিড় ছিল না, দর্শক এত ছিল না, কম ছিল দর্শক। এখানে আমরা সাগরকাশ টিমে খেলা চলতেছে, টি-20 ম্যাচ তো হেরে গেছে বাংলাদেশ, ভালো করতে পারে নাই। ইনশাআল্লাহ টেস্ট ম্যাচ ভালো করবে। বাংলাদেশ খারাপ করতেছে, সেজন্য খেলা দেখতে আগ্রহ করতেছে না দর্শক, এটাই আশা করতেছি যে আমাদের এখানে ওরা ভালোই করবে, মানে খেলাটা ভালো করে খেলবে, এটাই চাইতেছি। যে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 100 থেকে 500 টাকা পর্যন্ত। ম্যাচ ডেতে কোভিড ভ্যাকসিন সনদ দেখিয়ে খেলা উপভোগের সুযোগ পাবেন দর্শকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ পাকিস্তান টেস্ট নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আশরাফুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ পাকিস্তান অনেকদিন পর টেস্ট ম্যাচ খেলছে। টি-20তে যে পারফরমেন্স, তাতে আসলে আপনি বা সবার কতটুকু আসলে প্রত্যাশা করা উচিত এই টেস্ট সিরিজ নিয়ে? ডিফারেন্ট বল গেম। আমরা লাস্ট টেস্ট ম্যাচ খেলেছিলাম জিম্বাবুয়েতে, সেই ম্যাচটা আমরা উইন করেছিলাম, এবং শ্রীলঙ্কাতে 2টা টেস্ট ম্যাচে একটা টেস্ট ড্র করেছিলাম। তো সেই যদি চিন্তা করি তাহলে আমি মনে করি যে আমরা ভালো ক্রিকেট খেলবো, এটা আমি আশা করি। কারণ চট্টগ্রামের মাঠে মমিনুলের 11টা সেঞ্চুরির মধ্যে 7টাই সেঞ্চুরি চট্টগ্রামে। তার কেরিয়ার বেস্ট ইনিংসও সেখানে 188। মুশফিকও তার সেকেন্ড হাইয়েস্ট রান চিটাগাংয়ে। তো সেই দিক বিবেচনা করলে শান্ত লাস্ট 3টা টেস্ট ম্যাচের মধ্যে 2টা সেঞ্চুরি করেছে, ভালো করছে। সাদমান মানিক তার লাস্ট টেস্ট সেঞ্চুরি আর টেস্ট ইনিংসে সেঞ্চুরি করেছেন। তো ওভারঅল যদি চিন্তা করি, আমি মনে করি যে ভালোই খেলবো, অবশ্যই আমি ভালো খেলবো। আমরা এতদিন আসলে ডিফারেন্ট একটা ফরম্যাটে খারাপ খেলেছি টি-20তে, কিন্তু এটা আরেকটা ফরম্যাট, আমি বিশ্বাস করি যে আমরা ভালো খেলবো। আরও একটা বিষয়, যে যারা টেস্ট দলে আছে 3-4 জন ছাড়া বাকি সবাই কিন্তু দীর্ঘদিন লাল বলে ক্রিকেট খেলছে। জাতীয় লিগ মাত্র শেষ হলো, তারা খেলছিল। এবং যদি আপনি দেখেন যারা স্পিনার, নাইম হাসান, তাইজুল, পেসারও হয়তো খুব একটা ছন্দে ছিলেন না, কিন্তু মাহমুদুল হাসান, জয়, সাইফ হাসান, মানে যারা যে ডিপার্টমেন্টে খেলে তারা সেখানে রান পেয়েছেন, সেঞ্চুরি পেয়েছেন, উইকেট পেয়েছেন। এটা তো কিছুটা হলেও মানে বলা যায় যে প্রিপারেশনটা ভালো হয়েছে। হয়তো তারা সবাই মিলে একসাথে কোনো ম্যাচ খেলেনি, কিন্তু একটা ভালো প্রিপারেশন নিয়ে তো বাংলাদেশ নামছে। না, অবশ্যই। আসলে টেস্ট ক্রিকেটের জন্য যারা টেস্ট প্লেয়ার তারা সবাই 4 ডে ম্যাচ খেলে এসেছেন, এটা একটা পজিটিভ দিক। তো এইটার জন্যই বলছি যে আসলে এই ফরম্যাটটাতে আমাদের 2টা টেস্ট ম্যাচই ভালো করার সম্ভাবনা আছে। যদি উইকেটের কথা বলি, আমরা জানি প্রতিবেদনে দেখছিলাম আজই কিন্তু দুপুরের দিকে দল দিয়ে দিয়েছে পাকিস্তান 12 জনের স্কোয়াড। বাংলাদেশ উল্টো সন্ধ্যাবেলা আরও 2 জনকে যুক্ত করেছে, যদিও তারা 2 জন দলের সঙ্গেই ছিলেন, অনুশীলনে ছিলেন। মাহমুদুল হাসান জয়ের অনেকে বলছেন একটা অভিষেক হতে পারে। আসলে আপনার মতে তার কি আর্লি হয়ে যাচ্ছে, মানে তাকে দলে ডাকা হয়েছে, বা রাব্বিও আছে দলে, রাব্বি আসলে ঘুরছেই অনেক দিন ধরে দলের সাথে, তাদের কতটুকু সুযোগ দেখছেন? আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি মনে করি যে কালকের ম্যাচে সাইফই খেলবেন, কারণ তার লাস্ট টেস্ট ইনিংসটা 43 বা 40 এরকম ছিল। যদিও আসলে অত ভালো ইনিংস না, কারণ এই কারণে আমি বলছি তার টেকনিক্যালি কিছু ফল্ট আমরা টিভিতে দেখেছি, যে আসলে অ্যাজ এ ওপেনার যেই ধরনের টেকনিক থাকা উচিত টেস্ট ম্যাচে কিন্তু অতটা সে সাকসেসফুল না। আমরা 2টা টি-20তেও দেখেছি। তারপরেও আমি মনে করি যে ম্যানেজমেন্ট হয়তো বা এক্সপিরিয়েন্সের দিকেই যাবেন, যেহেতু সে অলরেডি 5টা টেস্ট ম্যাচ খেলেছেন, সেই কারণে। আর ইয়াসির রাব্বি অলমোস্ট 2.5-3 বছর ধরে টিমের সাথে ঘুরছে, তো আমার মনে হয় যে কালকে ইয়াসির রাব্বির ডেবু হওয়ার সম্ভাবনাটাই বেশি জয়ের থেকে। আর প্রবলেমটা কি হয়, আমাদের সিলেকশন প্যানেলটা আমার কাছে যেটা মনে হয় যে মিডিয়া বলেন বা যারা সিলেক্ট করেন, ওনারা জয়কে এখন শুনছি যে সে ওপেনার হিসেবে, লাইক আজকেই আপনার মমিনুল প্রেস কনফারেন্সে বলছে যে আমরা তাকে ওপেনার হিসেবে চিন্তা করছি, যদি সে খেলে ওপেনিং। তো সে কিন্তু ডোমেস্টিকে যে 4 ডে ম্যাচগুলো হলো বা ঢাকা প্রিমিয়ার লিগ যে টি-20 খেলা হয়েছে, সে কিন্তু নাম্বার 3-তে ব্যাটিং করেছে, ওপেনিং করেনি।
তো অনেকে হয়তোবা বলবেন যে এক বল বা ওপেনিং আর ওয়ান ডাউন, না এটা কিন্তু একই রকম, অনেকে বলে এটা, জি। ডিফারেন্ট। এটা কিন্তু ক্রিকেট খেলা, যেহেতু আমি স্টিল খেলছি এবং আমি এই সিচুয়েশনগুলো পড়েছি, তো আমার কাছে মনে হয় যে ওপেনারের একটা চিন্তা ভাবনা থাকে, ওয়ান ডাউন টু ডাউন কাছাকাছি কিন্তু সিমিলার না। তো সেই কারণে আমার মনে হয় না যে আসলে আমাদের যখন সিলেকশনটা হয় যে আমরা জয়কে কি ওপেনার হিসাবে নিয়েছি না নাম্বার 3, যদি বলে যে ওপেনার, এটা কিন্তু রং সিলেকশন আমি বলবো। রাইট, ডেফিনেটলি। আসলে এটা টিম ম্যানেজমেন্ট এরকম অনেক সিদ্ধান্ত নিচ্ছে, স্পেশালি কোচ রাসেল ডমিঙ্গো, যে সিদ্ধান্তগুলো আসলে বুমেরাং হয়ে ফিরে আসছে বাংলাদেশ ক্রিকেটে এবং তার ফল কিন্তু আমরা মাঠে দেখছি। যদি আপনার কাছে জানতে চাই উইকেটের কথা, উইকেট নিয়ে সবাই বলছে যে উইকেট কেমন হয়। আমরা জানি চিটাগংয়ের উইকেট কিছুটা স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে। লাস্ট যেখানে টেস্ট হয়েছিল সেখানে বাংলাদেশ হেরেছে, তার আগে 2019-এর ম্যাচটিতেও কিন্তু বাংলাদেশ হেরেছে, আফগানিস্তানের সাথে খেলেছিল। পাকিস্তানের কিছু স্পিনার আছে, তারা হয়তো বা আনপ্লেয়েবল না, নট লাইক আফগানিস্তানের মুজিব বা রশিদ, তাদের মতো নওমান এবং সাজিদ নামে দুজন স্পিনার আছে, কিন্তু তাদের চেয়ে আমাদের স্পিনারদের রেকর্ড যদি বলি, নিজেদের মাঠে খেলবে সবকিছু বেটার। আপনার কাছে কি মনে হয় যে উইকেটটা আসলে একটু ফ্ল্যাট হওয়া উচিত, 5 দিন টেস্ট খেলবে, ব্যাটসম্যানরা রান পেলে একটা কনফিডেন্স পাবে, তেমন হওয়া উচিত, নাকি চিরাচরিত যেমনটা দেখে আসছে তেমনই হওয়া উচিত? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে আমি চাই যে আমরা 2টা টেস্ট ম্যাচ যেন ড্র করতে পারি, 5 দিন খেলতে পারি। টেস্ট ক্রিকেটে 15টা সেশনে আমরা যেন অ্যাটলিস্ট 8টা সেশন উইন করতে পারি, তাহলেই টেস্ট ম্যাচ আপনি হারবেন না, হয় জিতবেন না ড্র করবেন। তো এখন আমরা এমন একটা সিচুয়েশনে আছি, আমাদের জিতার চিন্তা না করে আমাদের কিভাবে আমরা ড্র করতে পারি। তো ড্র করতে হলে আপনাকে কিন্তু রান করতে হবে, বোর্ডে আপনাকে অ্যাটলিস্ট 400+ রান করতে হবে ফার্স্ট ইনিংসটা। তো সেই কারণে আমার মনে হয় যে চিটাগাংয়ে আমরা চাইলেই কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বানাতে পারি। আমরা একটা টেস্ট ম্যাচ আমার মনে আছে যে আমরা শ্রীলঙ্কার সাথে সাঙ্গাকারা 300 করেছিল, ড্র হয়েছিল, হ্যাঁ, তো 4th ইনিংসে। তো তার মানে আমরা কিন্তু চিটাগাংয়ে চাইলেই বেটার উইকেট বানাতে পারি। তো আমার মনে হয় যে আমাদের উচিত আমাদের ব্যাটিং ট্র্যাক বানানো, যেখানে আমরা হয়তো আগে ব্যাটিং করে 400+ করব, পাকিস্তান যদি আগে ব্যাটিং করে তারা 400+ রান করুক, সমস্যা নেই, আমরা যেন ম্যাচটা ড্র করতে পারি, ওই মেন্টালিটি থাকা উচিত। অবশ্যই এটা একটা নেগেটিভ কথা বলছি আমি, যে ড্র করা উচিত, আমাদের জেতা উচিত, কিন্তু আমাদের এখনো বাস্তবতা কিন্তু আসলে সেটা বলছে যে বাংলাদেশ হারাতে পারবে সেই মানে সামর্থ্য না বলে সেই অবস্থায় কিন্তু বাংলাদেশ দল এখন নেই। হ্যাঁ, সেই অবস্থায় নেই, এবং আমরা আসলে এটা মানতে হবে যে ট্রু উইকেট যদি হয়, এখনো আমাদের 20টা উইকেট নেওয়ার বোলিং হয়নি, এটা আমাকে মানতে হবে। আমরা ট্রিকি উইকেট যদি হয় তাহলে আমরা পারবো, কিন্তু পাকিস্তানের সাথে আপনি ট্রিকি উইকেট দিতে পারবেন না, কারণ তাদের পেস অ্যাটাকও ভালো, স্পিন অ্যাটাকও ভালো। তো যেই জিনিসটা আমরা আফগানিস্তানের সাথে ধরা খেয়েছিলাম। এক্স্যাক্টলি। মাহমুদুল্লাহ রিয়াদ গতকাল আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকে জানানো হয়েছে তিনি অবসরে যাচ্ছেন, যদিও তিনি সেটা অনেক আগেই তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তাকে কতটা মিস করবে? তার টেস্টে আমরা জানি তিনি তার লাস্ট ইনিংসটা দেখে কিন্তু আমরা নিশ্চয়ই, আপনার মনে আছে, জিম্বাবুয়ের সাথে বেশ একটা ভালো দারুণ ইনিংস খেলেছিলেন, একটা জুটি করেছিলেন, তাকে কতটা মিস করবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ? না, ডেফিনেটলি একটা এক্সপিরিয়েন্স ক্রিকেটার, অলমোস্ট 16 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, এবং তার টেস্ট রেকর্ডও ভালো। যদিও আপনার যখন তাকে বাদ দেওয়া হয়েছিল ওই সময়টা ওই 4টা ইনিংসে 4টা টেস্ট ম্যাচে ভালো করেনি, 4টা টেস্ট আগে কিন্তু সে 2টা সেঞ্চুরি করেছিল, যার কেরিয়ারে একটা সেঞ্চুরি ছিল, পরে ব্যাক টু ব্যাক 3-4টা সেঞ্চুরি করেছেন, পরে বাদ দেওয়া হলো, পরে আবার যখন নেওয়া হলো জিম্বাবুয়েতে, তখনও সে কিন্তু টেস্টে ঢুকার মতন কোনো পারফরমেন্স কিন্তু করেনি, যে কোথাও সে ছিল না তাকে। তো আমাদের তো আমি মনে করি যে মাহমুদুল্লাহ রাইট ডিসিশন নিয়েছেন, যে তার কেরিয়ারের বেস্ট ইনিংসটা খেলেছেন, 150 নট আউট ম্যাচ উইনিং একটা ইনিংস, এবং আমি মনে করি যে সে রাইট ডিসিশনই নিয়েছেন। যেহেতু অন্য ফরম্যাটগুলোও সে কন্টিনিউ করতে চাচ্ছে। এক্স্যাক্টলি। আমরা আরো কথা বলবো, তার আগে কিছু প্রতিবেদন দেখে আসি। আমরা আবারও আলোচনায় ফিরছি, আমাদের সঙ্গে আছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আশরাফুল ভাই, মুমিনুল হক অ্যাজ এ ক্যাপ্টেন, মানে তার যদি বলি, যখন তাকে দেওয়া হলো অনেকটা মানে সারপ্রাইজিং ছিল, 2 বছর হয়ে গেল তাকে অধিনায়কত্ব দেওয়ার। আমরা জানি যে তিনি হয়তোবা যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারেননি। তার অধিনায়কত্ব নিয়ে অনেক কথা উঠেছে, বোর্ডের শীর্ষ পর্যায়ে থেকে বলা হয়েছে তাকে রাখা হবে না, বিকল্প অনেক খোঁজা হচ্ছে, এরকম অনেক কিছু বলা হয়েছে। এটা তার জন্য আসলে কতটা প্রেশার? মানে আমরা জানি তিনি একজন গ্রেট ব্যাটসম্যান, কিন্তু অধিনায়কত্ব পাওয়ার পর সেই আগের সে ব্যাটটার যে ব্যাটে যে রান ছিল সেটা কিন্তু হারিয়ে গেছে অনেকটা। আমি আসলে সেটা মনে করি না, কারণ ক্যাপ্টেন হওয়ার পরে তার 3টা সেঞ্চুরি আছেন, বাংলাদেশের ফার্স্ট
ক্যাপ্টেন যে 3টা সেঞ্চুরি আছে টেস্ট ক্রিকেটে, টিম হয়তো বা ওইভাবে রেজাল্ট করতে পারছে না, কারণ আসলে একটু আনলাকি আমি বলবো মমিনুল, কারণ যখন সে ক্যাপ্টেনশিপ পেলো এমন টুরবুলাস তার মধ্যে হয়েছে, আপনার ইন্ডিয়া পাকিস্তান পিঙ্ক বলে খেলা হয়েছে, এবং সিনিয়র ক্রিকেটারগুলা কেউ খেলতে পারছে না ইনজুরির কারণে, নিষেধাজ্ঞা ছিল। তো যেই সময়টা আমি একটু ফিল করছি, আমিও এই সিচুয়েশনে পড়েছিলাম যখন আমি ক্যাপ্টেন হয়েছিলাম। ওই সময় সিনিয়র ক্রিকেটারগুলো পারফর্ম করছিল না, নতুন করে বিল্ড করতে হচ্ছিল। তো এখন আমার মনে হয় যে মমিনুলের জন্য একটা প্লাস পয়েন্ট যে সুজন ভাই টিমের সাথে আছেন। লাস্ট সিরিজটা যখন শ্রীলঙ্কায় গিয়েছিলেন একটা টেস্ট ম্যাচ কিন্তু ড্র করেছিল, যে জিনিসটা মমিনুলের খুব প্রয়োজন ছিল, শুরুতে সে মিসিং ছিল। সুজন ভাই এসে কিন্তু আমার মনে হয় যে তার যে বাইরের যে প্রেশারটা, ওই প্রেশারটা অনেকটা সহজ করে দিতে পারবেন সুজন ভাই। সেই কারণে আমার মনে হয় যে এখন হয়তো বা সাকসেস হওয়ার একটা সম্ভাবনা আছে। মুশফিক রিসেন্টলি একটু আবার আলোচনা এসেছিলেন যখন টি-20 থেকে বাদ দেওয়া হলো না বিশ্রাম, এটা নিয়ে অনেক কথা হলো। তিনি এরপর গণমাধ্যমে বললেন যে না, তাকে বাদ দেওয়া হয়েছে, ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। তাকে পরে ডেকে নিয়ে সতর্ক করা হলো। তিনি আমরা দেখছি যে শুরু বেশ মাঠে অনেক পরিশ্রম করছেন। মুশফিকের জন্য আসলে আমরা জানি তিনি রান করতে পছন্দ করেন। আপনি তো তার সঙ্গে একটা রেকর্ড পার্টনারশিপ আছে শ্রীলঙ্কায় 8 বছর আগে। মুশফিক কি মনে হয় যে কামব্যাক করবেন? আপনি তো তাকে খুব কাছ থেকে জানেন। অ্যাকচুয়ালি আমাদের দেশের প্রবলেমটা হয়, আমিও যখন খেলেছিলাম, যখন আমি টিমে থাকি, ভালো না খেলতে থাকলেও টিমে থাকলে কেন থাকি, আবার যখন বাদ পড়ি তখন আমি বেস্ট প্লেয়ার হয়ে যাই। মুশফিকের ক্ষেত্রে সেম হয়েছে। আপনি যদি তার টি-20 লাস্ট 33টা রেকর্ড দেখেন, 33টা টি-20তে 2টা 50 করেছে, স্ট্রাইক রেট 105। তো ওই জায়গাতে অ্যাভারেজও 17। তো এই জায়গায় কিন্তু মুশফিক না হয়ে যদি অন্য কোনো ক্রিকেটার হতো অটোমেটিক বাদ যেত। আপনারাই কিন্তু চাচ্ছিলেন যেন বাদ দেয়, এখন বাদ দেওয়ার পরে এখন ও আবার ওকে কেন বাদ দেওয়া হচ্ছে, এই জিনিসটা আমাদের কালচার থেকে বের হতে হবে। আদারওয়াইজ আমার মনে হয় না যে আমাদের ক্রিকেট বেশি দিন ভালো জায়গায় যাবে। টেস্ট ক্রিকেটে ও অসাধারণ, টেস্টে ওয়ানডে সব ফরম্যাটেই সে অসাধারণ প্লেয়ার। আমি মনে করি না যে আসলে ওই টি-20 খেলে নেই বলে যে এখানে পারফর্ম করে না, এখানে সে তার বেস্টটাই দিবে, এটি আশা আছে। তারপর আপনার কাছে একটু ছোট করে একেবারে শেষ দিকে চলে এসেছে এই সিরিজ থেকে। আসলে আমরা দেখছিলাম একটা প্রতিবেদনে, গত টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে বাংলাদেশ মাত্র 20 পয়েন্ট পেয়েছিল, একটি ড্র। এবার আসলে আমরা জানি যে হোমে বাংলাদেশ খেলবে আপনার পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কার বিপক্ষে, বাইরে খেলবে আরও কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। কতটুকু আসলে দেখছেন যে সেই 20 পয়েন্টকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ দেখছেন, যদিও এখন অনেক ম্যাচ বাকি, মাত্র শুরু হচ্ছে, এই নতুন করে শুরু হচ্ছে। আমি আশা করব যে এই টেস্ট সিরিজটা আমরা ভালো করব, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বানিয়ে ব্যাটসম্যানরা সবাই রান করে ম্যাচগুলো ড্র করার চেষ্টা করব। তাহলে কিন্তু আমরা অবশ্যই লাস্ট ইয়ার যে যত বাজে ক্রিকেট খেলেছিলাম ওইটা রিকভার করতে পারবো এই বছরটা। ডেফিনেটলি আমাদেরও সেটাই প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ ক্রিকেট লিগ। জাতীয় দলের ক্রিকেটারদের রেখে সম্পন্ন হয়েছে প্লেয়ার ড্রাফট। এবারে লিগে স্পোর্টিং উইকেটের প্রত্যাশী নির্বাচক হাবিবুল বাশার সুমনের। নিউজিল্যান্ড সফর শেষে বিসিএলে যোগ দেবেন টাইগার ক্রিকেটাররা। আন্তর্জাতিক স্তরে ভরাডুবির বিবেচনায় নানা পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি। বিসিবি নর্থ জোনের দল নিয়ে আশাবাদী কোচ আফতাব আহমেদ। জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণের প্রতিযোগিতামূলক আসরের প্রত্যাশা তার। আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক ভরাডুবি টাইগারদের, গভীর ভাবনায় বিসিবি। তাই পরিবর্তনের সুর প্রতিটি স্তরে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ ক্রিকেট লিগ। সেখানে প্রতি বছরের মতো অংশ নিচ্ছে 4টি দল। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ক্রিকেটারদের ড্রাফট। প্রতিটি দলই গেল বছর দলে থাকা 6 ক্রিকেটারকে পুনরায় স্কোয়াডে রেখে দিয়েছে, সঙ্গে যুক্ত করেছেন বেশ কিছু তরুণ মুখ। তবে এবার উইকেটে থাকছে ভিন্নতা, খেলার পর্যবেক্ষণে থাকবেন বোর্ড কর্তারাও। সবসময় ফ্ল্যাট উইকেট চাই না আমাদের, বেসিক্যালি চাহিদা থাকে আমরা যদি 4টা ভেন্যু থাকি অ্যাটলিস্ট 2টি রকম উইকেট থাকা উচিত। যে একটা উইকেট হয়তো ফাস্ট বোলিং জন্য ফেভার থাকবে, একটা স্পিন ট্র্যাক থাকবে এবং একটা ব্যাটিং ট্র্যাকও থাকবে। এখনও কিছু ম্যাচ উইনিং বোলার দরকার যারা ম্যাচ জেতাতে পারে, 10 উইকেট নিতে পারে নিয়মিত বেসিসে। সো ডেফিনেটলি বিসিএলে এবং যখন ফার্স্ট ক্লাসটা খেলি আমরা সেদিকেই
একটু নজর থাকে এবং আর একটা দিকে বেশি নজর থাকে যে ব্যাটসম্যানরা লম্বা সময় ধরে ব্যাটিং করতে পারছেন কিনা। এলিট প্লেয়ার যেহেতু খেলে থাকেন এই টুর্নামেন্টের প্রতি আমাদের ফোকাসটা একটু বেশি থাকে। দীর্ঘদিন ওয়ানডে ক্রিকেটের বাইরে টাইগাররা এবারের বিসিএল লঙ্গার ভার্সনের সাথে তাই রাখা হয়েছে ওয়ানডে ম্যাচও, ড্রাফটে রাখা হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদেরও। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরের প্রত্যাশা। জাতীয় দলের খেলারা নিউজিল্যান্ড সফরে চলে যাবেন এই সফরের পরে, তো তাদের অ্যাভেবিলিটির উপর ব্যাপার আছে। দলগুলি সেভাবেই কিন্তু টিমটা গঠন করেছেন। ফিরে আসার পর যে অ্যাভেলেবল থাকে ডেফিনেটলি তারা তো খেলবেন। ওরা যদি থাকতো হয়তো বা কম্পিটিশনটা বাড়তো, প্লাস আপকামিং যে প্লেয়ারগুলো আছে ওদের সাথে যারা খেলতো, তো অবভিয়াসলি এটা অনেক বড় উপকার হতো। এবার কিন্তু একটু ভিন্ন ফরম্যাটে হবে। প্রথমে হচ্ছে লঙ্গার ভার্সন হবে, এরপরে আবার ওয়ানডে হবে। তো দল গঠনের সময় আমরা লঙ্গার ভার্সন এবং ওয়ানডে দুটো বিষয় মাথায় রেখেছি। লঙ্গার ভার্সনে আমরা একটু গুরুত্ব দিয়েছি যারা একটু ইয়াং, ভালো এফোর্ট দিতে পারবে এবং অলরাউন্ডার যারা, তাদের দিকে আমরা বেশি নজর দিয়েছি। 4 দলের ড্রাফটে জায়গা পেয়েছেন 84 ক্রিকেটার, যেখানে ইস্ট জোনে রয়েছেন মুমিনুল, মুশফিক, আশরাফুল, ইমরুল কায়েসরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দিয়েগো ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে এমনই দাবি আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির। অসময়ে পৃথিবী ছেড়ে ফুটবল ঈশ্বর চলে গেছেন, এই আফসোস ব্যক্ত করে তিনি বলেন দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত। ম্যারাডোনার জন্যই ফুটবলে শিল্পের ছোঁয়া লেগেছিল এবং তার প্রয়াণে ফুটবল অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন ক্রুসিয়ানি। Diego should be here now. Should be in this heart, not because it's difficult to me to say something, but I know it's very hard what I will say. He was killed, definitely. কণ্ঠ রোধ হয়ে আসছে ক্রুসিয়ানির, নেত্রকোণে জলের আনাগোনাও লক্ষণীয়। প্রিয় ফুটবলারের স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবেগে ভাসতেই হলো আর্জেন্টাইন কোচকে। ঈশ্বরের আবার মৃত্যু কিসে? ফুটবল ঈশ্বর ম্যারাডোনাও তাই। বছর পেরিয়েছে তার প্রয়াণক্ষণের, কিন্তু স্মৃতিতে অম্লান দিয়াগোর এভাবে না ফেরার দেশে চলে যাওয়া এখনও মানতে পারছে না ভক্তকুল। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় বলেই দাবি তাদের। No, I couldn't believe. No, nobody. When everybody was notices, everybody say the same. Nah, that's not true. Not true. That's what happened. The first hours after he died. But I repeat, the people around him, the last moment, they are all criminals, and I hope they will be in the jail in the future. শুধু একবার ম্যারাডোনার সান্নিধ্য লাভে কত শত ঘন্টা আর সহস্র মাইলের অপেক্ষা। নিদারুণ সেই সুযোগ ক্রুসিয়ানি পেয়েছিলেন কৈশোরেই। দুজনের গায়েই তখন ছিল আর্জেন্টিনা বয়সভিত্তিক দলের জার্সি। গোটা পৃথিবীকেই যে তিনি ফুটবল দিয়ে বাঁধবেন 100-য়, তার আভাস এই কোচ পেয়েছিলেন তখনই। I know his family. I'm very friend of his personal physical trainer Fernando Signorini, but I met him only in one friendly match that we play when I was 18 years old, and he played in Argentina Juniors. 60 বছরের জীবনে উল্কার গতিতে ছুটেছেন ম্যারাডোনা, বিপথে গেছেন, বিতর্কের জন্মও দিয়েছেন। তবুও ভক্তরা তাকে ভালোবেসেছেন পাগলের মতো। Everybody say, I remember when everybody say no more player like Pelé, no more player like Cruyff. When Maradona came. এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবলের খবর শেষ হলো 2021-22 মৌসুমে ক্লাবগুলোর দলবদল। শেষ দিনে বাফুফেতে খেলোয়াড় তালিকা জমা দিয়েছে 7 ক্লাব। গেলবারের মতো হেভিওয়েট দল গড়েছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। চ্যাম্পিয়ন্স লিগে খেলা বসনিয়ার ফুটবলার স্টোয়ান ভানিয়াসকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। অন্যদিকে 2018 রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফরওয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেসকে দলে নিয়েছে ঐতিহ্যবাহী আবাহনী। দলবদলের শেষ দিনে বাদ্যের বাজনা নেই বাফুফে ভবনে ফুটবলারদের ভিড়। তবে শেষ দিনে ঠিকই নিজেদের সেরা দলটা জমা দিয়েছে প্রিমিয়ার লিগের 7 ক্লাব। শেষ দিনে দল জমা দেওয়ার অপেক্ষায় ছিল 3 হেভি জায়ান্ট ক্লাব বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি। 3 ক্লাবই ছিল শেষ বিপিএলে শীর্ষ 3-এ।
সকালে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা দলবদল করে অনেকটা অনাড়ম্বরভাবে। ক্লাবের কর্মকর্তারা বাফুফেতে এসে খেলোয়াড় তালিকা জমা দেয়, যেখানে বড় নাম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা বসনিয়ার ফুটবলার স্টোয়ান ভ্রানিয়াস। রাউল বেসেরা ছাড়া ক্লাবটির সব বিদেশি রিক্রুট অপরিবর্তিত। আমি তখন দেখেছি যে সালাউদ্দিন ভাই কিন্তু এখান থেকে রিটায়ার্ড করেছে, চুন্নু ভাই এক জায়গা থেকে রিটায়ার্ড করেছে, ইলিয়াস ভাই এক জায়গায় খেলেছে। সুতরাং যখন এই যে আমাদের বাদলরা একসাথে একই টিমে খেলছে এবং বহু বছর, শুধু আমরা দেখলাম যে আসলে প্লেয়ারকে যদি আমরা ধরে রাখতে পারি সবগুলা, এই টিম কম্বিনেশনগুলো ভালো হয়। আমাদের 3 বছরের যাবত আমরা একসাথে আছি এবং তাদেরকে ধরে রেখেছি। প্লাস আমরা যেটা ভেবেছিলাম যে হয়তো যেই জায়গাগুলা আমাদের একটু দুর্বল আছে সেখান থেকে আমরা প্লেয়ার নিয়েছি। সুতরাং আমরা মনে করি যে আমাদের টিম অত্যন্ত ভালো টিম। আবাহনীর দীর্ঘদিন ধরে খেলা দলটাতে ভাঙন। সানডে চিজোবা, মামুনুল, রায়হান, সাদউদ্দিন কেউই নেই এবার আকাশী নীল শিবিরে। ওদের শপিং লিস্টে নতুন সংযোজন 2018 রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফরওয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস। এর আগে বসুন্ধরা কিংসের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন এই ফুটবলার। বড় কোনো চমক নেই গেল মৌসুমে দুর্দান্ত খেলা শেখ জামাল ধানমন্ডির। গেলবারের 4 বিদেশি এবারও থাকছেন। চট্টগ্রাম আবাহনীও প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল জমা দিয়েছে। শেষ বিকেলে দল জমা দিতে আসে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া স্বাধীনতা ক্রীড়া সংঘ। এরপর আসে রহমতগঞ্জ আর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। গেলবারের মতো এবারও যেন আর্থিক সংকটে না পড়ে মুক্তিযোদ্ধা, সেটাই প্রত্যাশা ক্লাবটির গেলবারের অধিনায়ক থেকে নতুন সহকারী কোচের দায়িত্ব পাওয়া ইউসুকো কাতর। গেলবার মুক্তিযোদ্ধা আর্থিক সংকটে পড়েছিল। আমি জাপান থেকে অর্থ বরাদ্দ এনে বিপদ কাটিয়েছিলাম, কিন্তু এবার কি হবে জানি না। প্রধানমন্ত্রী শুধু একবার বলে দিলেই মুক্তিযোদ্ধার মতো দল অর্থ কষ্টে ভুগবে না। বাংলাদেশের ফুটবলারদের পারিশ্রমিক মালদ্বীপ ও নেপাল থেকেও বেশি, কিন্তু প্রতিবেশী দেশের ফুটবলারদের মানের সঙ্গে বাংলাদেশ কতটা এগিয়ে সে প্রশ্ন থেকে যায়। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। ইউনিটি ক্রিকেট একাডেমির আয়োজনে খুলনায় শুরু হয়েছে দ্বিতীয় শেখ আবু নাসের স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। নকআউট পদ্ধতির এই আসরে 48টি দল অংশ নিচ্ছে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিজের প্রথম টেস্টে শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগাররা চট্টগ্রামে খুঁজছে আলোর রেখা। স্কোয়াডে যুক্ত হলেন খালেদ শহীদুল। বাংলাদেশ পাকিস্তান টেস্ট নিয়ে আগ্রহ নেই চট্টগ্রামবাসীর। ফাঁকা টিকিট কাউন্টার, ম্যাচ শুরুর ভুল সময় দেয়া নিয়ে হতাশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।